আসসালামু আলাইকুম। আজ ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে ইরানের কাছে নথি স্বীকার করল সৌদি আরব। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে ইরানের সেনাবাহিনী, নিয়ম ভাঙলেই শাস্তি। বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড়। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। অবশেষে ইরানের কাছে নথি স্বীকার করল সৌদি আরব। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব এবং তার অনুসারী রাষ্ট্রগুলো ভেবেছিল এই যুদ্ধে ইরান হেরে যাবে। এ কারণে প্রায় ১.৫ মাস ধরে চলা যুদ্ধের সময় ইরানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখেনি সৌদি শাসকরা। উপরন্তু পরোক্ষ সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। এবার বাস্তবতার কারণেই সেই পথ থেকে ফিরে আসতে হলো মধ্যপ্রাচ্যের শাসকদের। ইরানের প্রতি যুগ যুগ ধরে বৈরী মনোভাব দেখিয়ে আসছিল সৌদি আরব। মাঝে চীন ও তুরস্কের মধ্যস্থতায় সম্পর্ক কিছুটা উষ্ণ হওয়া শুরু করলেও গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের কারণে তা আর সুফল পায়নি। প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে রিয়াদ, দুবাই, দোহা সহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক তলানিতে যায়। মধ্যপ্রাচ্যের সংঘাত সাময়িকভাবে বন্ধ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে রিয়াদ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যা যুদ্ধ চলাকালে ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর উপর হামলা শুরু করার পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই আলোচনায় বর্তমান পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা যায়। দীর্ঘ উত্তেজনা ও অচলাবস্থার পর অবশেষে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তবে এই যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণভাবে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। আরাঘচি জানান, আগামী ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে, যা সরাসরি ইরানি সেনাবাহিনীর পর্যবেক্ষণে থাকবে। কারিগরি সীমাবদ্ধতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের হামলা স্থগিত করে ২ সপ্তাহের জন্য একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে ট্রাম্প এই আক্রমণ স্থগিত করতে সম্মত হন। প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানান, ইরান ১০ দফার একটি প্রস্তাব দিয়েছে, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছি। ইরানের সাথে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি আমরা। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কিছু শর্তারোপ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনীর তত্ত্বাবধান এর বিষয়টি ইঙ্গিত দেয় যে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথের উপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের কারণে এই প্রণালীটি কার্যত বন্ধ ছিল, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক শিপিং সংকটের সৃষ্টি হয়েছিল। ইসলামাবাদে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া শান্তি আলোচনায় এই ২ সপ্তাহের যুদ্ধবিরতি স্থায়ী রূপ পায় কিনা এখন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়। লেবানন জুড়ে ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ বিমান হামলায় ১৮২ জনের মৃত্যু এবং ৮৯০ জন আহত হওয়ার ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। গত বুধবারের এই রক্তক্ষয়ী অভিযান কেবল মানবিক বিপর্যয়ই ডেকে আনেনি, বরং যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতিকেও খাদের কিনারে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই হামলাকে নির্বিচার বলে অভিহিত করেছেন। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ইভেট কুপার লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার দাবি জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কর্মকাণ্ডকে অসহনীয় বলে উল্লেখ করেছেন। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও তাজানি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আমরা লেবাননকে দ্বিতীয় গাজা হতে দিতে পারি না। কাতার এই হামলাকে জঘন্য গণহত্যা বলে বর্ণনা করেছে। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু সরকার বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করছে।
পাকিস্তান স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন। এছাড়া রেড ক্রস ঘনবসতিপূর্ণ এলাকায় এমন ধ্বংসলীলায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে। তবে এত সব সমালোচনার মাঝেও নেতানিয়াহু প্রশাসন এবং ট্রাম্প প্রশাসন দাবি করছে যে এই যুদ্ধবিরতি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। পাকিস্তান নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও আসলে হোয়াইট হাউসই ইসলামাবাদকে ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি করাতে চাপ দিয়েছিল, এমনটাই জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, ইসলামাবাদ নিরপেক্ষ মধ্যস্থতাকারী ছিল না, বরং যুক্তরাষ্ট্রের জন্য একটি সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করেছে। তার মাধ্যমে অস্থায়ী যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি বাড়াচ্ছিলেন, দাবি করছিলেন তেহরান যুদ্ধবিরতির জন্য অনুনয় করছে। ফিনান্সিয়াল টাইমসকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন ইসলামাবাদের ওপর চাপ সৃষ্টি করছিল যাতে তারা ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারে। শর্ত ছিল হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া। প্রতিবেদন বলছে, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশ এবং মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই প্রস্তাব তেহরানের কাছে গ্রহণযোগ্য করে তোলা। পাকিস্তানের পর্দার আড়ালে এই কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। সেই প্রচেষ্টা মঙ্গলবার রাতে ফলপ্রসূ হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই অগ্রগতি ঘটে ট্রাম্পের সেই হুমকির কয়েক ঘন্টা পর, যেখানে তিনি বলেছিলেন ইরান তার শর্ত না মানলে তাদের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। তবে যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ট্রাম্প মূলত তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ইরানের স্থিতিশীলতা দেখে বিস্মিত হন। প্রতিবেদন অনুযায়ী 21 মার্চ ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি দেওয়ার পর থেকেই ট্রাম্প যুদ্ধবিরতির জন্য আগ্রহী ছিলেন। ফিনান্সিয়াল টাইমসের মতে, ওয়াশিংটন ও ইসলামাবাদ উভয়ই মনে করেছিল ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণে বেশি আগ্রহী হবে। মঙ্গলবার ট্রাম্পের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির দ্রুত বিভিন্ন শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এর মধ্যে ছিলেন ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। এরপর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে 2 সপ্তাহের প্রস্তাব নিয়ে কথা বলেন, যা পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রকাশ্যে আনেন। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেহবাজ শরীফ এটি প্রকাশ করার আগেই হোয়াইট হাউস বিবৃতিটি দেখে অনুমোদন দিয়েছিল। এমনকি শেহবাজ শরীফ যখন এটিকে পাকিস্তানের উদ্যোগ হিসেবে উপস্থাপন করেন, তখন ভুলবশত তার পোস্টে ড্রাফট পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা শিরোনামটি রয়ে যায়। ট্রাম্প প্রথমবার হরমুজ প্রণালী খোলার আলটিমেটাম দেওয়ার পর আসিম মুনির এবং অন্যান্য পাকিস্তানি কর্মকর্তারা ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এবং হোয়াইট হাউসের মধ্যে বার্তা আদান প্রদান করতে থাকেন। তারা ইসলামাবাদকে শান্তি সম্মেলনের সম্ভাব্য ভেন্যু হিসেবে প্রস্তাব করেন। যুক্তরাষ্ট্রের তৈরি 15 দফা প্রস্তাব শেয়ার করে এবং 45 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত বিভিন্ন মেয়াদের যুদ্ধবিরতির বিকল্প তুলে ধরে। এর জবাবে ইরান 5 ও 10 দফা প্রস্তাব দেয়। যদিও 2 পক্ষের মধ্যে বড় ব্যবধান ছিল, সময়ের সঙ্গে ইরান কিছু শর্ত শিথিল করতে এবং ইউরেনিয়াম মজুদের ওপর সীমা মানতে আগ্রহী হয়। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আরাঘচি ও তেহরানের অন্যান্য রাজনৈতিক নেতারা আগেই হরমুজ প্রণালী খোলার বিনিময়ে যুদ্ধবিরতি নীতিগতভাবে মেনে নিয়েছিলেন। কিন্তু ইসলামী বিপ্লবী গার্ড কর্পস চূড়ান্ত অনুমোদন দিতে দেরি করে। টানা মার্কিন ও ইসরায়েলি হামলার পর আইআরজিসির ভেতর বিভক্তি দেখা দেয়। কিছু অংশ যুদ্ধ শেষ করতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে রাজি ছিল না। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে আবার দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই ঘোষণা দেন। তিনি বলেন, আমি তেহরানে আমাদের রাষ্ট্রদূতকে আবার দায়িত্ব গ্রহণ করে দূতাবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছি, যাতে আমরা সব দিক থেকে, এমনকি ইরানের রাজধানী থেকেও শান্তির প্রচেষ্টায় অংশ নিতে পারি। সেই সঙ্গে তিনি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল এই আইন ভঙ্গ করেছে। তিনি জানান, গতকাল আমরা দেখেছি ইসরায়েল যুদ্ধবিরতি অমান্য করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে লেবাননে শত শত বোমা ফেলেছে। বর্তমানে পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম কড়া সমালোচক হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান ও লেবাননে আগ্রাসনের বিরুদ্ধে। দেশটি ইতোমধ্যে এই সংঘাতে জড়িত যে কোনো বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এবার দেশের খবর।
জুলাই আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। রায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর এএসআই আমির হোসেন বলেছেন, আমি পুলিশের চাকুরি করি, হুকুমের গোলাম, আমাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি এই রায় মানি না। 9 এপ্রিল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তিনি কথা বলেন। এ সময় তিনি জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাই করেছি, আর এখন কেন আমাকে ফাঁসানো হয়েছে? রায়ে 3 জনকে যাবজ্জীবন ছাড়াও বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নীতিন নবীনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। দিল্লি সফররত প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির চিঠিটি বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাওয়ালের কাছে হস্তান্তর করেন। 8 এপ্রিল দুপুরে বিজয় চোথাওয়ালে তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। বিজয় চোথাওয়ালে লিখেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের সঙ্গে আমার দেখা হয়েছে। এ সময় তিনি আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনকে ওই চিঠি লিখেছেন। আমাদের আলোচনার সময় বিজেপি নেতা শিশির বাজুরিয়া উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে দিল্লিতে সফররত হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন চোথাওয়ালে। এ সময় বিজয় চোথাওয়ালের সঙ্গে ছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখা ও আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়া। উল্লেখ্য, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সফর সঙ্গী হিসেবে হুমায়ুন কবির দিল্লি সফর করছেন। 3 দিনের শুভেচ্ছা সফরে পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিকেলে দিল্লি পৌঁছান। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় দর্শক, ব্যক্তিত্ববান হন। এখন ব্যক্তিত্ববান কিভাবে হবেন? আপনি আপনার নিজের যে স্টাইল, জীবনের গতি, চলাফেরা, এর মধ্যেও ব্যক্তিত্বকে জাগিয়ে তুলতে পারেন। আপনার কথার পরিমিতি বোধ, ফালতু কাজ থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় তর্ক না করা, নিজেকে পরিচ্ছন্ন, স্বচ্ছ, সত্যবাদিতার মানদণ্ডে দাঁড় যদি করাতে পারেন, তাহলে আপনি একজন ব্যক্তিত্ববান মানুষ হয়ে উঠতে পারবেন। একটু চেষ্টা করলেই কিন্তু আজ থেকেই আপনার ব্যক্তিত্ববান হওয়ার সেই কাজটি শুরু হয়ে যেতে পারে। আর যদি ব্যক্তিত্ববান হতে পারেন, তাহলে সমাজ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের আরো খবর। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের জন্য এমন এক কূটনৈতিক বিপর্যয় যা আগে কখনো দেখেছেন বলে তার মনে পড়ে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইয়ার লাপিদ বলেছেন, কয়েক ঘন্টা, 1 দিন বা 2 দিন পর অথবা কখনোই তিনি মনে করবেন যে তিনি বাংকার থেকে বেরিয়ে আসতে পারবেন, তখনই নেতানিয়াহু ইসরায়েল রাষ্ট্রের সামনে দাঁড়াবেন এবং ইরানের এই অভিযান সফল হয়েছে বলে বোঝানোর চেষ্টা করবেন। এটি হবে একটি ডাহা মিথ্যা। সেনাবাহিনী চমৎকার কাজ করেছে। বিশ্বের সেরা বিমান বাহিনী তাদের কাছে যা চাওয়া হয়েছিল তার চেয়েও বেশি করেছে। তিনি বলেন, নেতানিয়াহু আমাদের একটি কৌশলগত বিপর্যয়ের দিকে নিয়ে গেছেন। এটি তার চেয়ে কম কিছু নয়। আমরা যা দেখেছি তা ছিল ঔদ্ধত্য, দায়িত্বহীনতা, পরিকল্পনার অভাব, অবহেলার সঙ্গে দাপ্তরিক কাজ পরিচালনা, দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট সামলাতে ব্যর্থতা এবং আমেরিকানদের কাছে মিথ্যা বলার এক লজ্জাজনক সংমিশ্রণ, যা আমাদের 2 দেশের মধ্যকার বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, সবগুলো সম্ভাব্য ফলাফলের মধ্যে নেতানিয়াহু সবচেয়ে খারাপটি বয়ে এনেছেন। ইরানের শাসন ব্যবস্থাকে পরাজিত করা যায়নি, পারমাণবিক হুমকি দূর হয়নি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিটি বাড়ির দিকে তাক করা অবস্থাতেই রয়ে গেছে। লাপিদ অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী ইসরায়েলের নাগরিকদের ধোঁকা দিয়েছেন, তার সহযোগীদের প্রতারিত করেছেন এবং ধারাবাহিকভাবে কিছু নাটকীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসাধারণের কাছে এমন এক কৌশলগত পরিকল্পনা তুলে ধরেছেন যার কোনো অস্তিত্বই ছিল না। এই যুদ্ধ এমনভাবে পরিচালিত হয়েছিল যেন ইসরায়েল রাষ্ট্রের নাগরিকরা সরকারের কামানের গোলা। আশ্রয়ের কোনো ব্যবস্থা নেই, শিক্ষা বা ক্ষতিপূরণের কোনো পরিকল্পনা নেই, এমনকি বেন গুরিয়ান বিমানবন্দরের জন্য কোনো পরিকল্পনা নেই, কিছুই নেই। নাগরিকদের নিয়ে কোনো উদ্বেগ ছিল না। ইসরায়েলের বিরোধী দলীয় এই নেতা বলেন, আসলে যা ঘটেছে তা হলো নেতানিয়াহু আদর্শিক পরিস্থিতিতে যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু এটি কিভাবে শেষ করবেন সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। যুদ্ধক্ষেত্রে আমরা জিতেছি, কিন্তু কূটনৈতিক ফ্রন্টে এটি এক চরম পরাজয়। রাজা পিরাসের ভাষায় বলতে হয়, এমন আরও একটি বিজয় আমাদের সর্বনাশের কারণ হবে। এদিকে আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাটস দলীয় চেয়ারম্যান ইয়ার গোলান
যুদ্ধের শুরুতেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে ভুল হিসেবে সমালোচনা করেছেন। এই হত্যাকাণ্ড ইসরায়েলের নিরাপত্তায় কোনো অবদান রাখেনি বলেও মন্তব্য করেছেন তিনি। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।